এক ঠান্ডা শীতের রাতে সালমা আয়নার সামনে দাঁড়িয়েছিল এবং তার চোখ অশ্রুতে ডুবছিল। সে তার সামান্য ফোলা পেটের উপর হাত রেখেছিল এবং ভয় ও অনুশোচনায় কাঁপছিল। তার সেই অন্ধকার রহস্যটি সম্পর্কে কেউ জানত না যে রহস্যটি তার সাথে চিরকালের জন্য কবরস্থ হবে। সে তার চাচাতো ভাই খালিদের সাথে একটি অবৈধ সম্পর্ক শেষ করেছিল, যে তাকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ফুসলিয়েছিল। তারপর তার গর্ভধারণের কথা জানার পর তাকে একা ফেলে পালিয়ে গিয়েছিল। খালিদ কাপুরুষের মতো অদৃশ্য হয়ে গিয়েছিল এবং তাকে তার ভয়ানক ভাগ্যের মুখোমুখি হতে দিয়েছিল। সেই রাতে মোস্তফা তার মায়ের সাথে বসে তার সম্পর্কে সম্ভাব্য বধূ হিসেবে কথা বলছিল। মোস্তফা ছিল একজন ভালো মানুষ যার বয়স ৩৫ বছর। তার আগে বিয়ে হয়নি এবং সে একটি বড় কোম্পানিতে সফল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করত। তার মা সালমার পরিবারকে ভালোভাবে চিনতেন এবং তাকে তার একমাত্র ছেলের জন্য উপযুক্ত মেয়ে হিসেবে দেখতেন। কিন্তু সালমা এক অভ্যন্তরীণ নরকে বাস করছিল, যা সম্পর্কে কেউ জানত না। যখন মোস্তফার বিয়ের প্রস্তাব এলো, সে এটিকে তার পরিবারকে ধ্বংস করে দেওয়া কেলেঙ্কারি থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হিসেবে দেখল। সালমা রাজি হল এবং একটি ফ্যাকাশে হাসি হাসল, যা হাজার হাজার গোপন কথা লুকিয়ে রেখেছিল। সে ৮ সপ্তাহের গর্ভবতী ছিল এবং সময় নির্মমভাবে ফুরিয়ে যাচ্ছিল। বাগদানের দিনগুলি সালমার জন্য দুঃস্বপ্নের মতো কেটে গেল। মোস্তফার সামনে সে সুখের ভান করত, যে তাকে ভালোবাসায় এবং মনোযোগে ভরিয়ে দিত। তার প্রতিটি মিষ্টি কথা তার হৃদয়ে ছুরির মতো আঘাত হানত, কিন্তু তাকে চালিয়ে যেতে হয়েছিল। সে তাড়াতাড়ি বিয়ের তারিখ ঠিক করার ব্যবস্থা করল এবং সবাইকে বোঝালো যে সে দীর্ঘ বাগদান চায় না। বিয়ের রাতে সে তার সাদা পোশাক পরেছিল এবং অনুভব করছিল যে সে তার জীবনে দেখা পবিত্রতম মানুষটির সাথে বিশ্বাসঘাতকতা করছে। সে তার বাবার বাহু ধরে হলঘরে প্রবেশ করল এবং মোস্তফার দিকে তাকালো, যে তার দিকে খাঁটি ভালোবাসায় ভরা চোখে তাকিয়েছিল। তার হৃদয় ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছিল, তবুও সে এগিয়ে গেল। বিয়ের ১ মাস পর সে মোস্তফাকে জানালো যে সে গর্ভবতী। সে অবর্ণনীয় আনন্দে ভরে গেল এবং আল্লাহকে ধন্যবাদ জানিয়ে তাকে ২ হাতে তুলে নিল। সে এক মুহূর্তের জন্য সন্দেহ করেনি যে শিশুটি তার নয়। সে আনন্দে দিন এবং সপ্তাহ গুনছিল, অন্যদিকে সালমা ভয় এবং উদ্বেগের সাথে সেগুলি গুনছিল। যখন সময়ের আগে প্রসবের সময় এলো, যেমনটা সে দাবি করেছিল, সে একটি সুন্দর ছেলে সন্তানের জন্ম দিল, যার নাম তারা রাখল করিম। মোস্তফা আনন্দে কাঁদছিল এবং সালমার কপালে চুম্বন করে এই আশীর্বাদের জন্য তাকে ধন্যবাদ দিচ্ছিল। বছর কেটে গেল এবং করিম তাদের চোখের সামনে বড় হতে লাগল। সে ছিল একটি বুদ্ধিমান এবং সুন্দর শিশু, কিন্তু তার চেহারায় কিছু একটা ভিন্নতা ছিল। সালমা প্রতিদিন লক্ষ্য করছিল কিভাবে তার ছেলের চেহারায় খালিদের বৈশিষ্ট্য ফুটে উঠছিল এবং সে এক স্থায়ী আতঙ্কে বাস করছিল। এক রাতে সে একটি দুঃস্বপ্ন দেখে জেগে উঠল, যেখানে সে দেখল মোস্তফা সত্যটা আবিষ্কার করে তাকে তাড়িয়ে দিচ্ছে। সে মোস্তফার প্রতি দ্বিগুণ ভালোবাসা দেখাতে শুরু করল, না জানিয়ে তার সাথে যা করেছিল তার ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করছিল। মোস্তফা এই অতিরিক্ত ভালোবাসায় অবাক হতো, কিন্তু সে তার স্ত্রী ও ছেলেকে নিয়ে সুখী ছিল। ৫ম বছরে অপ্রত্যাশিত কিছু ঘটল। খালিদ হঠাৎ আবার তাদের জীবনে ফিরে এলো। সে বিয়ে করে একই এলাকায় বসবাস করতে ফিরে এসেছিল। সালমা একদিন বাজারে তাকে দেখল এবং সেখানেই জমে গেল। তার হৃৎপিণ্ড প্রায় থেমে গিয়েছিল। খালিদ তার দিকে একটি শীতল হাসি নিয়ে তাকালো, যেন তাকে বলছিল যে তার রহস্য এখনও সুরক্ষিত। সে কাঁপতে কাঁপতে বাড়ি ফিরে এলো এবং সেই দিন থেকে সে দ্বিগুণ উদ্বেগে জীবনযাপন করতে শুরু করল। সে ভয় পাচ্ছিল যে খালিদ মোস্তফাকে বলে দেবে, বা সে তার ছেলেকে দেখতে চাইবে, অথবা সত্যটা কোনো না কোনোভাবে প্রকাশ হয়ে যাবে। ৭ম বছরে করিম খুব অসুস্থ হয়ে পড়ল এবং তার জরুরিভাবে রক্ত সঞ্চালনের প্রয়োজন হল। মোস্তফা দ্রুত তাকে রক্ত দিতে গেল, কিন্তু ডাক্তার তাকে জানালেন যে তার রক্তের গ্রুপ শিশুটির রক্তের গ্রুপের সাথে মেলে না। মোস্তফা অবাক হল, কিন্তু কোনো সন্দেহ করল না, কারণ সে জানত যে বংশগতভাবে এটা সম্ভব। কিন্তু সালমা সেই মুহূর্তে ভয়ে প্রায় মরে যাচ্ছিল। সে অনুভব করল যে দেওয়ালগুলো তাকে চেপে ধরছে এবং রহস্যটা প্রকাশ হওয়ার দ্বারপ্রান্তে। সৌভাগ্যক্রমে মোস্তফা বিষয়টি নিয়ে খুব বেশি ভাবেনি এবং একজন আত্মীয় শিশুটিকে রক্ত দিল। কিন্তু সেই ঘটনাটি তার অবচেতন মনে সন্দেহের একটি ছোট বীজ রোপণ করল। সে এমন জিনিস লক্ষ্য করতে শুরু করল যা সে আগে খেয়াল করেনি। করিমের বৈশিষ্ট্য, যার তার সাথে খুব একটা মিল ছিল না, এবং তার চোখ, যার রং ভিন্ন ছিল। সে দ্রুত এই চিন্তাগুলো তাড়িয়ে দিত, সেগুলিকে শয়তানের কুমন্ত্রণা হিসাবে বিবেচনা করত।
সালমা মোস্তফার দৃষ্টিতে একটি সামান্য পরিবর্তন লক্ষ্য করল এবং অনুভব করতে শুরু করল যে সময় ফুরিয়ে আসছে। এক রাতে সালমা শুনতে পেল মোস্তফা তার বন্ধুর সাথে ফোনে রক্তের গ্রুপের ঘটনাকে নিয়ে কথা বলছে। সে দ্বিধাগ্রস্ত কণ্ঠে বলছিল, মাঝে মাঝে আমার মাথায় অদ্ভুত চিন্তা আসে, কিন্তু আমি আমার স্ত্রীকে পুরোপুরি বিশ্বাস করি। অষ্টম এবং নবম বছর তুলনামূলক শান্তিতে কাটল, কিন্তু সালমা ভেতর থেকে ক্ষয়ে যাচ্ছিল। অপরাধবোধ তাকে প্রতিদিন জীবন্ত খাচ্ছিল। সে সালাত আদায় করতে এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতে শুরু করল এবং রাতের গভীরে মোস্তফার সাথে যা করেছিল তার জন্য কাঁদত। সে তাকে দেখত যখন সে করিমের সাথে পূর্ণ ভালোবাসার সাথে খেলা করত এবং অনুভব করত যে সে এই ভালো মানুষটির যোগ্য নয়। দশম বছরে যা হবার ছিল তাই হল। আত্মীয়দের এক বিবাহ অনুষ্ঠানে পরিবারগুলো জড়ো হয়েছিল এবং খালিদ তার স্ত্রীর সাথে উপস্থিত ছিল। মোস্তফা এবং খালিদ একই টেবিলে বসল এবং তাদের বাচ্চাদের সম্পর্কে কথা বলতে শুরু করল। হঠাৎ খালিদ করিমের দিকে তাকালো এবং একটি রহস্যময় হাসি দিয়ে বলল, তোমার ছেলে দেখতে অনেকটাই আমার মতো। অদ্ভুত। এটা একটা সাধারণ কৌতুক ছিল, কিন্তু তা সালমার ওপর বজ্রপাতের মতো আঘাত হানল। সে দেখল কিভাবে মোস্তফা খালিদের দিকে তাকালো, তারপর করিমের দিকে, তারপর তার দিকে। তার চোখে ছিল একটি নীরব ভয়ানক প্রশ্ন। তারা ভারী নীরবতায় বাড়ি ফিরে এলো এবং সালমা জানত যে কিছু একটা পরিবর্তন হয়েছে। সেই রাতে মোস্তফা ঘুমালো না। সে অন্ধকারে বসে সব কিছু নিয়ে ভাবছিল। দ্রুত গর্ভধারণ, রক্তের গ্রুপ, করিমের বৈশিষ্ট্য, খালিদের সেই সাধারণ কথাটা তার মনে খণ্ড খণ্ড অংশগুলো একত্রিত হতে শুরু করল এবং অস্বীকার করার চেষ্টা সত্ত্বেও ছবিটি স্পষ্ট হয়ে উঠল। পরের দিন সকালে মোস্তফা সালমার দিকে ভিন্ন দৃষ্টিতে তাকালো। সে কিছু বলল না, কিন্তু সে পরিবর্তনটা অনুভব করল। সন্দেহ বিষের মতো তার হৃদয়ে প্রবেশ করেছিল। সে কাউকে না জানিয়ে ডিএনএ পরীক্ষা করার সিদ্ধান্ত নিল। খেলার ছলে সে করিমের চুল থেকে একটি নমুনা নিল এবং অন্য একটি শহরের একটি বিশেষ ল্যাবে গেল। সে পুরো 2 সপ্তাহ অপেক্ষা করল, যা তার জীবনের দীর্ঘতম 2 সপ্তাহ ছিল। সে সালমার সাথে স্বাভাবিক ব্যবহার করত, কিন্তু তার হৃদয় ভেতর থেকে ছিন্নভিন্ন হয়ে যাচ্ছিল। ফলাফল গ্রহণের দিন সে সকালে কাঁপতে কাঁপতে বাড়ি থেকে বের হল। সে তার গাড়িতে খামটি খুলল এবং সেই ফলাফলটি পড়ল, যা তার জীবনকে ধ্বংস করে দিল। পিতার সম্ভাবনা 0%। খামটি তার হাত থেকে পড়ে গেল এবং বহু বছর পর সে প্রথমবার কাঁদল। সে শুধু বিশ্বাসঘাতকতার জন্য কাঁদছিল না, কাঁদছিল তার জীবনের 10টি বছরের জন্য, যা একটি মিথ্যার ওপর তৈরি হয়েছিল। সে সন্ধ্যায় ফ্যাকাশে মুখে বাড়ি ফিরে এলো। সে করিমের দিকে তাকালো, যে আনন্দের সাথে তার দিকে দৌড়ে এসে বাবা বলে চিৎকার করল। তখন সে অবর্ণনীয় ব্যথা অনুভব করল। এই নিরীহ শিশুটি, যাকে সে তার সমস্ত হৃদয় দিয়ে ভালোবাসত, সে তার নিজের ছেলে নয়। কিন্তু সবচেয়ে কঠিন কাজ ছিল সালমার দিকে তাকানো, যে নৈশভোজ প্রস্তুত করতে করতে তার দিকে হাসছিল, অজান্তে যে সে সব কিছু জেনে গেছে। মোস্তফা সাথে সাথে সালমার মুখোমুখি হল না। সে বোঝার এবং তার সিদ্ধান্ত নিয়ে চিন্তা করার চেষ্টা করছিল। সে নীরবতায় দিন কাটিয়ে দিল, তাকে এবং তার প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণ করল। সালমা পরিবর্তনটা লক্ষ্য করল এবং ভয় আবার তার হৃদয়ে প্রবেশ করতে শুরু করল। এক রাতে যখন করিম ঘুমিয়েছিল, মোস্তফা সালমার সামনে বসল এবং শান্ত কিন্তু বেদনা ভরা কণ্ঠে বলল, আমি তোমাকে শুধু একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই এবং আমি সত্যটা চাই। সালমা কেঁপে উঠল এবং অনুভব করল যে 10 বছর ধরে যে মুহূর্তটি থেকে সে পালিয়ে বেড়াচ্ছিল তা অবশেষে এসেছে। সে ভাঙা গলায় জিজ্ঞাসা করল, করিম, সে কি আমার ছেলে? সালমা সম্পূর্ণভাবে ভেঙে পড়ল এবং ফুপিয়ে কাঁদতে কাঁদতে হাঁটু গেড়ে বসে পড়ল। সে আর মিথ্যা বলতে পারল না, তাই সে সবকিছু স্বীকার করল। তার কান্নার মাঝে সে তাকে খালিদ, গর্ভধারণ, কেলেঙ্কারির ভয় এবং সব কিছুর কথা বলল। মোস্তফা তাকে শুনতে শুনতে পাথরের মূর্তির মতো বসে রইল এবং তার চোখ থেকে নীরবে জল গড়িয়ে পড়ছিল। যখন তার কথা শেষ হল, সে তার দিকে তাকালো এবং এক চূর্ণ কণ্ঠে বলল, 10 বছর, আমার জীবনের 10টি বছর আমি একটি মিথ্যার মধ্যে কাটিয়েছি। সে উঠে দাঁড়ালো এবং তার দিকে না তাকিয়েই ঘর থেকে বেরিয়ে গেল। সেই রাতে তাদের কেউই ঘুমাতে পারেনি। পরের দিনগুলিতে বাড়িটি একটি নীরব নরকে পরিণত হল। মোস্তফা তার কাজে যেত এবং সালমার সাথে কথা না বলেই ফিরে আসত। সে তাকে পুরোপুরি এড়িয়ে যেত, কিন্তু করিমের সাথে সে স্বাভাবিকভাবে আচরণ করার চেষ্টা করত, যদিও নিরীহ শিশুটি উত্তেজনা লক্ষ্য করল। সালমা তার জীবনে খালিদ যা করেছিল তার জন্য তার মুখোমুখি হতে গেল। সে তার বাড়িতে গেল এবং দরজায় টোকা দিল।
যখন সে দরজা খুলল সে তাকে তার সমস্ত শক্তি দিয়ে চড় মারল। সে চিৎকার করে উঠল, তুমি আমার জীবন নষ্ট করেছ, তুমি সব কিছুর জন্য দায়ী। খালিদ তার দিকে শীতলভাবে তাকালো এবং বলল, তুমি মেনে নিয়েছিলে, তুমিই মিথ্যা বলেছিলে, তোমার পছন্দের জন্য আমাকে দায়ী করো না। তার কথাগুলো ছুরির মতো ছিল, কিন্তু সেগুলি সত্য ছিল। সালমা পুরোপুরি বিধ্বস্ত হয়ে বাড়িতে ফিরে এলো। সেই রাতে মোস্তফা বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিল, কিন্তু কাজটা করার আগে সে করিমের কথা ভাবল, যে শিশুটিকে সে 10 বছর ধরে লালন পালন করেছে এবং ভালোবেসেছে। সে কিভাবে তাকে ব্যাখ্যা করবে যে সে তার আসল বাবা নয়? কিভাবে নিরীহ শিশুটি এই আঘাত নিয়ে বাঁচবে? মোস্তফা নিজেকে একটি ভয়াবহ নৈতিক দ্বিধায় আবিষ্কার করল। সালমা তার সাথে যা করেছিল তার জন্য সে তাকে ঘৃণা করত, কিন্তু সে করিমকে তার নিজের ছেলের মতো ভালোবাসত। সে বেশ কয়েকদিন তীব্র অভ্যন্তরীণ দ্বন্দ্বে কাটিয়ে দিল, ন্যায় বিচারের তার অধিকার এবং একজন নিরীহ শিশুর প্রতি তার ভালোবাসার মধ্যে। কয়েক সপ্তাহ গভীরভাবে চিন্তা করার পর মোস্তফা একটি কঠিন সিদ্ধান্ত নিল। সে সালমার সাথে বসল এবং বলল, আমি তোমার থেকে আলাদা হয়ে যাব, কিন্তু আমি করিমকে সত্যটা বলবো না, অন্তত সে বড় না হওয়া পর্যন্ত এবং ব্যাপারটা বোঝার মতো না হওয়া পর্যন্ত। সালমা কাঁদছিল এবং তাকে ক্ষমা করার জন্য অনুরোধ করছিল, কিন্তু সে দৃঢ় ছিল। তারপর সে এমন কিছু যোগ করল যা সে আশা করেনি। আমি করিমের জীবনে তার বাবা হিসাবে থাকব, কারণ সব কিছু সত্ত্বেও আমি তাকে ভালোবাসি, কিন্তু তোমার সাথে আমার সম্পর্ক শেষ। তার সিদ্ধান্তটি তার মহত্ব এবং মানবতার ফলস্বরূপ ছিল। সে এমন একটি শিশুর জন্য নিজের সুখ বিসর্জন দিতে বেছে নিল যে তার নিজের রক্ত নয়। বিবাহ বিচ্ছেদ শান্তিতে সম্পন্ন হল এবং সালমা তার বাবা মায়ের সাথে থাকতে চলে গেল। করিম নিয়মিত মোস্তফার সাথে দেখা করত এবং তার জীবনে বড় কোনো পরিবর্তন অনুভব করেনি। মোস্তফা তাকে বলেছিল যে বাবা মা মাঝে মাঝে আলাদা বাড়িতে থাকে, কিন্তু ভালোবাসা থেকে যায়। সালমা তার কাজের জন্য তীব্র অনুশোচনায় জীবনযাপন করল এবং আল্লাহর সাথে তার সম্পর্ক ঠিক করার চেষ্টা করতে শুরু করল। সে সালাত আদায় করত, দোয়া করত এবং কাঁদত, তার পাপের জন্য ক্ষমা চাইত। বিবাহ বিচ্ছেদের 3 বছর কেটে গেল এবং করিমের বয়স হল 13। সে তার বাবা মায়ের বিচ্ছেদের কারণ সম্পর্কে আরও বেশি প্রশ্ন জিজ্ঞাসা করতে শুরু করল এবং মোস্তফা সরাসরি উত্তর এড়িয়ে যেত। সত্যটা এগিয়ে আসছিল, কিন্তু কেউ জানত না কখন তা পুরোপুরি প্রকাশ হবে। একদিন করিম মোস্তফার আলমারিতে স্কুলের কাগজপত্র খুঁজতে গিয়ে একটি পুরনো খাম খুঁজে পেল, যা গভীর ড্রয়ারে লুকিয়ে রাখা ছিল। সে কৌতূহলবশত এটি খুলল এবং মোস্তফা বহু বছর আগে যে ডিএনএ পরীক্ষাটি করেছিল তার ফলাফল পেল। প্রথমে সে যে শব্দগুলো বুঝতে পারছিল না সেগুলো পড়ল, তারপর সত্যটা তাকে বজ্রপাতের মতো আঘাত করল। পিতার সম্ভাবনা 0%। সে কাঁপতে কাঁপতে মেঝেতে বসে পড়ল এবং কাঁপানো হাতে কাগজটি ধরে রইল। এক মুহূর্তে হাজারো প্রশ্ন তার মনে ভিড় করল। আমি কে? আমার আসল বাবাকে? কেন তারা আমাকে এত বছর ধরে মিথ্যা বলেছে? যখন মোস্তফা কাজ থেকে ফিরল, সে দেখল করিম এক ভয়ানক নীরবতায় বসে আছে এবং কাগজটি তার সামনে রাখা। মোস্তফা তার জায়গায় দাঁড়িয়ে গেল এবং জানত যে সে যে মুহূর্তটিকে ভয় করছিল তা এসে গেছে। সে শান্তভাবে করিমের পাশে বসল এবং কথা বলার আগেই করিম বেদনাভরা কণ্ঠে চিৎকার করে উঠল, আমার পুরো জীবনটা একটা মিথ্যা ছিল। মোস্তফা তার হাত ধরার চেষ্টা করল, কিন্তু করিম সহিংসভাবে দূরে সরে গেল। মোস্তফা তাকে তার সমস্ত বেদনাদায়ক বিবরণ সহ পুরো গল্পটি বলল, কিছুই গোপন করল না। সে তাকে বলল তার ভালোবাসা সম্পর্কে, যা সবকিছু সত্ত্বেও পরিবর্তন হয়নি, এবং তার সিদ্ধান্ত সম্পর্কে যে তার জীবনে বাবা হিসাবে থাকা। করিম এই ধাক্কা সহ্য করতে পারল না, তাই সে রাগে বাড়ি ছেড়ে চলে গেল এবং তার মা সালমার মুখোমুখি হতে গেল। সে তার কাছে রক্তে রাঙানো চোখে এবং ক্রোধ নিয়ে প্রবেশ করল এবং কাগজটি তার সামনে ছুঁড়ে মারল, চিৎকার করে বলল, আমার আসল বাবাকে? সালমা সম্পূর্ণরূপে ভেঙে পড়ল এবং খালিদ এবং তার পুরানো পাপের কথা তাকে বলল। করিম অনুভব করল যে পৃথিবী তার চারপাশে ঘুরছে, তাই সে কোনো গন্তব্য ছাড়াই বাড়ি থেকে বেরিয়ে গেল। সে তার পরিচয় এবং এই পৃথিবীতে তার স্থান নিয়ে কয়েকদিন ভয়ানক মানসিক দ্বন্দ্বে কাটিয়ে দিল। কিন্তু 1 সপ্তাহ পর সে মোস্তফার বাড়িতে ফিরে এলো। সে তার সামনে দাঁড়ালো এবং ভাঙা কণ্ঠে বলল, তুমি আমাকে লালন পালন করেছ এবং তুমি প্রতিটি মুহূর্তে আমার পাশে ছিলে। আমার রক্তের গ্রুপ যাই হোক না কেন, তুমিই আমার আসল বাবা। সে তাকে শক্তভাবে আলিঙ্গন করল এবং তারা দুজন একসাথে দীর্ঘ সময় ধরে কাঁদল, যা তাদের ক্ষত নিরাময় করল।
করিমের সাথে খালিদের পরে মুখোমুখি হয়েছিল এবং সে তাকে বাবা হিসাবে স্বীকার করতে অস্বীকার করে বলল, আসল বাবা সে নয় যে জন্ম দিয়েছে, বরং সে যে লালন পালন করেছে এবং ত্যাগ স্বীকার করেছে। সালমা তার বাকি জীবন গভীর অনুশোচনায় কাটিয়ে দিল এবং তার ছেলের সাথে সীমিত সম্পর্ক বজায় রাখল, যে তাকে ক্ষমা করেছিল কিন্তু ভুলে যায়নি। মোস্তফা এবং করিম শেষ পর্যন্ত একসাথে ছিল এবং মোস্তফা যখন বহু বছর পরে মারা গেল, করিম তার হাত ধরেছিল এবং বলছিল, ধন্যবাদ বাবা, সব কিছুর জন্য ধন্যবাদ। মোস্তফাকে একজন মহান মানুষ হিসেবে দাফন করা হলো, যে একটি শিশুর জন্য সবকিছু ত্যাগ করেছিল, যাকে সে আন্তরিকভাবে ভালোবাসত। কবরস্থানের দৃশ্য ছিল বিশাল, আকাশ ছিল ধূসর মেঘে ঢাকা, যেন তারা নীরবে তাদের দুঃখ ভাগ করে নিচ্ছে। করিম তার কালো পোশাকে দাঁড়িয়েছিল, তার চোখ অশ্রুতে ভরা, কিন্তু তার হৃদয় ঘৃণার বদলে কৃতজ্ঞতায় পূর্ণ ছিল। সে অনুভব করছিল যে সে তার বাবাকে দুবার হারিয়েছে, একবার যখন সে সত্যটা আবিষ্কার করেছিল এবং একবার যখন সে তাকে চিরতরে বিদায় জানিয়েছিল। দাফন শেষ হবার পর সে কবরের কাছে একা অনেক ঘণ্টা বসে রইল। বাতাস কোমলভাবে নুড়ি পাথরের ওপর দিয়ে বয়ে যাচ্ছিল, যেন তাকে ফিসফিস করে বলছিল, সে চলে যায়নি, সে তোমার ভেতরে বেঁচে আছে। সে ভাঙা কণ্ঠে কথা বলতে শুরু করল, জান বাবা, তুমি সবসময় আমাকে বলতে যে পুরুষত্ব রক্তে নয়, কর্মে। আমি তখন তা বুঝিনি। এখন আমি বুঝতে পেরেছি যে তুমি কথা দিয়ে নয়, কর্ম দিয়ে উদাহরণ স্থাপন করেছিলে, ধৈর্য, দান এবং স্বপ্ন দিয়ে। তারপর সে এক মুঠো মাটি নিল এবং আলতো করে কবরের ওপর রাখল এবং ফিসফিস করে বলল, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমার চাওয়া মতো জীবন যাপন করব, সৎ, ন্যায়পরায়ণ, প্রেমময়। আমি দেব এবং কিছু চাইব না। দিন কেটে গেল এবং করিমের কবরস্থানে যাওয়াটা শুক্রবারের অভ্যাসে পরিণত হল। সে সেখানে দীর্ঘ সময় ধরে বসত, মোস্তফার সাথে তার স্মৃতিগুলি মনে করত। ফজরের নামাজের জন্য তার জাগিয়ে তোলার কণ্ঠস্বর, সাইকেল চালানো শেখানোর সময় তার হাসি, এবং যখন সে দুঃখ অনুভব করত তখন তার শান্ত স্নেহ। প্রতিটি স্মৃতি ছিল একটি ছোট অন্য জীবন যা তার বাবা তাকে দিয়েছিলেন দূর থেকে। অন্যদিকে সালমা দীর্ঘ সময় ধরে তার ঘরের দরজার সামনে দাঁড়িয়েছিল, নড়তে পারছিল না। তারপর প্রবেশ করল এবং কাঁদতে কাঁদতে সিজদা করল। কাঁপানো কণ্ঠে সে তার প্রার্থনায় বলল, হে আল্লাহ, তাকে ক্ষমা করো যেমন সে আমাকে ক্ষমা করেছে, এবং আমাকে ক্ষমা করো যেমন সে আমার প্রতি ধৈর্যশীল ছিল। সে ভুলে যাওয়ার মতো মহৎ ছিল না। সে বলল, আহ মোস্তফা, তুমি ছিলে পুরুষদের মধ্যে শ্রেষ্ঠ। যদি সময় ফিরে যেত তবে আমি যাই লাগুক না কেন তোমাকে সত্যটা বলতাম। যদি আমি ফিরে যেতে পারতাম তবে আমার জীবন নষ্ট করার আগে আমি আমার ভয়কে মেরে ফেলতাম। তখন চাঁদ মেঘের ফাঁক থেকে বেরিয়ে এসেছিল এবং তার আলো কবরের ফলকগুলোর ওপর প্রতিফলিত হচ্ছিল, যেন সেগুলি শান্তিতে জ্বলছে। সালমা সামান্য কেঁপে উঠল, তারপর একটি দুঃখিত হাসি হাসল যখন সে স্থান ত্যাগ করছিল। সে অবশেষে সিদ্ধান্ত নিয়েছিল যে অনুশোচনা এবং ভালো কাজের পথে একটি নতুন জীবন শুরু করবে, যা দিয়ে সে তার দীর্ঘ বেদনা এবং গোপনীয়তার অতীতের প্রায়শ্চিত্ত করবে। আর করিম, সে বড় হয়েছে এবং তার বাবার মতো একজন সফল যুবক হয়েছে যে তাকে লালন পালন করেছিল। সে তার পড়াশোনা শেষ করে ইঞ্জিনিয়ার হিসেবে স্নাতক হয়েছিল, যেমনটা মোস্তফা তার জন্য স্বপ্ন দেখত। তার প্রথম কর্মদিবসে সে মোস্তফার একটি ছবি নিয়ে তার ডেস্কে রাখল। সে মাঝে মাঝে সেটির দিকে তাকাত এবং তাতে শান্তি খুঁজে পেত। এক সন্ধ্যায় করিম তার ডায়েরিতে লিখল, যেখানে সে তার চিন্তাগুলি রেকর্ড করত। রক্ত পিতৃত্ব তৈরি করে না, ভালোবাসাই তা তৈরি করে। আমার বাবা মোস্তফা, তুমি আমাকে সোনার উত্তরাধিকার দাওনি, বরং মহত্বের উত্তরাধিকার দিয়েছ। মঙ্গলের দিকে আমার প্রতিটি পদক্ষেপ তোমারই সম্প্রসারণ, কারণ তুমি আমাকে পথ শিখিয়েছ। এবং করিম তার জীবন অতিবাহিত করতে লাগল, তার বাবার নাম ধারণ করে, তাকে অপমানের উপাধি দিয়ে নয়, বরং তার প্রাপ্য উপাধি দিয়ে স্মরণ করত। যারা তার আসল বাবার কথা জিজ্ঞাসা করত তাদের সে বলতো, আমার আসল বাবাকে আমি নিজের হাতে দাফন করেছি, কিন্তু সে আমার হৃদয়ে বেঁচে আছে এবং আমার করা প্রতিটি ভালো কাজে তার নাম আছে। গল্পের শেষ দৃশ্যে বহু বছর পর করিম তার ছোট ছেলেকে নিয়ে সেই একই কবরস্থানে হাঁটছিল। সে মোস্তফার কবরের সামনে দাঁড়িয়ে তার ছেলেকে শান্তভাবে বলল, এ তোমার দাদা, আমার ছেলে, একজন মানুষ যাকে আমার রক্ত জন্ম দেয়নি, কিন্তু তিনি আমাকে শিখিয়েছিলেন কিভাবে বাবা হতে হয়।
তার থেকে শেখো যে সত্যিকারের ভালোবাসার জন্য খাঁটি হওয়ার জন্য কোনো আত্মীয়তার প্রয়োজন হয় না। শিশুটা নিষ্পাপভাবে হেসে বলল, আমি তার মতো হব বাবা। করিম হেসে তাকে আলিঙ্গন করল এবং বলল, এই প্রতিজ্ঞাটাই আমার জন্য যথেষ্ট। আমার জন্য যথেষ্ট যে সে যে ভালোটা রেখে গেছে তা আমাদের মধ্যে বেঁচে থাকবে। এবং এইভাবে গল্পটি শেষ হল, যা আমাদের শেখালো যে মানবতা এবং মহত্ব রক্তের চেয়ে শক্তিশালী, এবং সত্যিকারের ভালোবাসা সমস্ত সীমা এবং বিশ্বাসঘাতকতা অতিক্রম করে চিরকালের জন্য হৃদয়ে অমর থাকে। এই গল্পটি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা যে ভুলগুলি করি তা গভীর ক্ষত রেখে যেতে পারে, তবে আন্তরিক অনুশোচনা এবং ক্ষমা গভীরতম ক্ষতগুলি নিরাময় করতে সক্ষম। মোস্তফা আমাদের শিখিয়েছিলেন যে সত্যিকারের শক্তি প্রতিশোধে নয়, বরং ভালোবাসার মানুষের জন্য ক্ষমা করার এবং ত্যাগ করার ক্ষমতায়, এমনকি যদি তার জন্য আমাদের ব্যক্তিগত সুখের মূল্য দিতে হয়। আর সালমা আমাদের শিখিয়েছিলেন যে পাপ যত দীর্ঘস্থায়ী হোক না কেন, একদিন তা অবশ্যই প্রকাশ পাবে, এবং মিথ্যা চলমান বালির উপর ছাড়া আর কিছুর ওপর গড়ে ওঠে না। আর করিম আমাদের শিখিয়েছিল যে সত্যিকারের পিতৃত্ব ভালোবাসা, ত্যাগ এবং বছরের পর বছর দিয়ে তৈরি হয়, শুধু রক্ত এবং বংশ দিয়ে নয়। আমরা মহান আল্লাহর কাছে, যিনি আরশের মহান প্রভু, প্রার্থনা করি যে তিনি এমন প্রত্যেককে রহম করুন যিনি অন্যের সুখের জন্য নিজের সুখ উৎসর্গ করেছেন, এবং তিনি প্রতিটি অনুতপ্তের অনুশোচনা কবুল করুন, এবং যারা ভুল করেছে ও আন্তরিকভাবে অনুতপ্ত হয়েছে তাদের ক্ষমা করুন।